বন্ধুরা, আশা করব আপনারা সকলে ভালো আছেন। আপনারা দেখছেন আজকের রাজনীতি। আপনাদের কাছে একটাই অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমাদের পাশে থাকবেন। বন্ধুরা, আপনারা জানেন বিশিষ্ট রাজনৈতিকবিদ বিশ্বনাথ চক্রবর্তী বলছেন নওশাদ সিদ্দিকীর সঙ্গে টিএমসির কোনো সমঝোতা হলো না তো। আপনারা জানেন আরাবুল ইসলাম জেলে গিয়েছেন। আরাবুল ইসলাম যে জেলে গিয়েছেন, কোনো গন্ধ উনি খুঁজে পাচ্ছেন কি? কারণ উনি বলছেন আরাবুল ইসলাম জেলে যাওয়ার পেছনে হতে পারে কোনো রহস্য রয়েছে। হয়তো নওশাদ সিদ্দিকীর সঙ্গে ডিলও হতে পারে, যাতে নওশাদ সিদ্দিকী ডায়মন্ড হারবারে না দাঁড়ান। কারণ ডায়মন্ড হারবারে যদি উনি দাঁড়াতেন, বাম কংগ্রেসের সাপোর্ট পেতেন এবং হতেই পারে যেভাবে হাওয়া বইছিল অভিষেক ব্যানার্জি হেরে যেতে পারতেন। ওনার বিশ্লেষণ, আমার বিশ্লেষণ নয়, উনি বলছেন। এবং উনি বলছেন এই যে আইএসএফ জোট করলো না বা বামেরা জোট করলো না, কে জোট করলো না এখন তো আপনারা জানেন। আইএসএফ এর নওশাদ সিদ্দিকী বলছেন বামেদের মধ্যে আরএসএস ঢুকে রয়েছে। ওনার কাছে কোনো প্রমাণ আছে কিনা জানি না। উনি বলছেন কংগ্রেসের মধ্যে আরএসএস ঢুকে রয়েছে। অ্যাকচুয়ালি রাজনীতিতে কাদা ছোড়াছুড়ি চলে, নওশাদ সিদ্দিকীও মনে হয় নেমে পড়েছে এর মধ্যে। যাই হোক, এটা ভাববেন না কোনো ক্রিটিসাইজ করছি, যেটা বিশ্বনাথ চক্রবর্তী বলছেন সেটাই বলছি। আপনারা বিচার করবেন। সত্যিই তো আরাবুল ইসলাম জেলে গেলেন, তারপরে আপনারা জানেন কি ঘটনা ঘটেছে। জোটে এলো না নওশাদ সিদ্দিকীর দল। 7টা আসন, 14টা আসন 7টাতেই দাঁড়িয়ে রইল। সত্যিই কি আইএসএফ এর শক্তি ছিল 7টা লোকসভা কেন্দ্রে লড়ার? প্রশ্ন রয়ে যায়। যেমন বিমান বসুও একই প্রশ্ন তুলেছেন। যাই হোক, বামেদের তরফ থেকে তেমনভাবে আক্রমণমূলক কোনো মন্তব্য এখনো পর্যন্ত শুনিনি। অবশ্য মোহাম্মদ সেলিম কিছু কথা বলেছেন, কিন্তু আপনারা দেখেছেন আইএসএফ কর্মীরা একের পর এক ফেসবুকে পোস্ট করছে বামেদের বিরুদ্ধে। এবং নওশাদ সিদ্দিকীও কিন্তু পুরনো কথা টানতে শুরু করে দিয়েছে। এবারে ভাবুন, এই 1 মাস 1.5 মাস আগে নওশাদ সিদ্দিকী বলেনি, যখনই জোট হলো না নওশাদ সিদ্দিকী বলতে শুরু করে দিয়েছে। তার মানে নওশাদ সিদ্দিকীর যেই ভালো চেহারাটা মানুষ দেখছিল, এবারে কি খুলে যাচ্ছে? উনি দাঁড়ালেন না কেন? প্রশ্ন তো হবেই। অনেক সংবাদ মাধ্যম ওনার কাছে গিয়েছেন, প্রশ্ন করেছে। ইভেন আমি ওনাকে ফোন করেছিলাম, কিন্তু ওনার সেক্রেটারি বা যেই হবে ফোন ধরেননি। ফোন ধরলেও বলছেন পরে পরে, ঘুরিয়ে দিচ্ছে। যাই হোক, জানি না কেন, কিন্তু প্রশ্ন তো একটা রয়ে যাচ্ছে। যখন সাংবাদিকরা প্রশ্ন করছেন, উনি সরু লাইন করে কেটে ওঠার চেষ্টা করছেন। আরাবুল ইসলাম জেলে ঢোকার পেছনে এবং উনি দাঁড়ালেন না ডায়মন্ড হারবারে, এই নিয়ে তো বিশ্বনাথ চক্রবর্তী অনেক কথা বললেন। অন্যদিকে আপনারা জানেন বিশ্বজিৎ মাইতি আইএসএফ এর নেতা, ওনাকে কিন্তু দেখা যাচ্ছে না, কোনো প্রচারেও দেখা যাচ্ছে না। দুবার যেই প্রার্থী ঘোষণা হলো সেখানেও কিন্তু ওনাকে দেখা গেল না। প্রশ্ন রয়ে যায়, তাহলে 1.5 মাস হয়ে গেল, বিশ্বজিৎ মাইতি কোথায় গেলেন? তার মানে কি আইএসএফ এর মধ্যেও চির ঢুকে গিয়েছে? অন্যদিকে যেটা শোনা যাচ্ছে, ফরওয়ার্ড ব্লক একা একা প্রার্থী দিয়ে দিচ্ছে বামেদের সঙ্গে সমঝোতা না করে, মানে বাম ফ্রন্টের সঙ্গে সমঝোতা না করে। কথা আপনারা জানেন পুরুলিয়াতে ফরওয়ার্ড ব্লক প্রার্থী দিয়ে দিয়েছে। আপনারা জানেন কোচবিহারে ফরওয়ার্ড ব্লক প্রার্থী দিয়েছে। আপনারা জানেন বারাসাতে প্রার্থী দিয়েছে। এক প্রকার ফরওয়ার্ড ব্লক জোর করে প্রার্থী দিয়েছে। ফরওয়ার্ড ব্লকের কি একার লড়ার ক্ষমতা রয়েছে যদি সিপিআইএম সাপোর্ট না করে? প্রশ্ন রয়ে যায় এখানে। এরপরে আর একটা প্রশ্ন ঘোরাফেরা করছে, সিপিআইএম কি বড় কোনো স্টেপ নিতে চলেছে? আলিমউদ্দিন স্ট্রিট কি বড় কোনো স্টেপ নিতে চলেছে? কারণ আপনারা জানেন যখন কংগ্রেসের সঙ্গে দিকে দিকে জোট দেখা যাচ্ছে, বাম কংগ্রেস একসঙ্গে রাস্তায় নামছে, আপনারা রানাঘাটে দেখেছেন, আপনারা কৃষ্ণনগরে দেখেছেন, আপনারা মুর্শিদাবাদে দেখেছেন, আপনারা দক্ষিণ কলকাতায় দেখেছেন, আপনারা বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছেন বাম কংগ্রেস একসঙ্গে রাস্তায় নামছে। তার মানে সিপিআইএম বামেদের সঙ্গে এই সমঝোতা বলুন বা জোট বলুন বেশ মজবুত করে নিয়েছে। বামেরা যে কোনো প্রকারে শূন্য যেতে চাইছে না, এটুকু কনফার্ম, জিততে চাইছে। এর জন্য কিন্তু সিপিআইএম অনেক স্যাক্রিফাইসও করছে, যেটা আমরা দেখতে পাচ্ছি। যেমন ভগবানগোলা থেকে শুরু করে আরও অনেক কেন্দ্র রয়েছে যেখানে কংগ্রেস প্রার্থী দিচ্ছে। আপনারা জানেন কাঁথিতে যেখানে সিপিআই প্রার্থী দিয়েছে, সেখানে আবার কংগ্রেস প্রার্থী দিয়েছে। আপনারা জানেন উলুবেড়িয়া লোকসভা কেন্দ্রে যেখানে কংগ্রেসের ভোট পার্সেন্টেজ গত লোকসভা নির্বাচনে 1% ছিল না,
সেখানে কংগ্রেসকে ছেড়ে দেয়া হলো? প্রশ্ন অনেক কিছু রয়ে যাচ্ছে। যাই হোক, এইসব নিয়ে বেশি নাড়াঘাটা করে লাভ নেই। তবে এটুকু নিশ্চিত, বামেরা এবারে জিরো যাবে না, যার ফলেই হয়তো সিপিআইএম কংগ্রেসের সঙ্গে যে কোনো প্রকারে জোট করতে চাইছে। প্রশ্ন আরও রয়ে যায়, যখন কংগ্রেসের সঙ্গে এত সমঝোতা করতে পারে, আইএসএফের সঙ্গে কেন হলো না? মাত্র একটা আসনের জন্যে শ্রীরামপুর আটকে গেল, এটা বিশ্বাসযোগ্য? প্রশ্ন অনেক কিছু রয়ে যায়। দেখুন, আইএসএফের সঙ্গে জোট হলো না, নওশাদ সিদ্দিকী বলছে বামেদের ঘরে নাকি আরএসএস ঢুকে রয়েছে, কংগ্রেসের ঘরে নাকি আরএসএস ঢুকে রয়েছে। এইদিকে আপনারা জানেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য, উনিও কিন্তু প্রতিক্রিয়া দিয়েছেন। আপনারা যাই হোক, প্রশ্ন যেটা হচ্ছে, প্রশ্ন অনেক, তাহলে কি সিপিআইএম বড় কোনো পদক্ষেপ নিতে চলেছে ফরওয়ার্ড ব্লকের বিরুদ্ধে? এরপরে কি ফরওয়ার্ড ব্লকের সঙ্গে আর কোনো জোট থাকবে না? মানে ফরওয়ার্ড ব্লক কি একা হয়ে যাবে? এমন অনেক প্রশ্ন রয়েছে এই লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে। দেখা যাক সামনে কি হয়। তবে এবারে কিন্তু বামেরা শূন্য যাবে না, এবারে বামেদের ভোট পার্সেন্টেজ বাড়বে। তবে আমি ব্যক্তিগতভাবে মনে করি বাম ফ্রন্টের মধ্যে যেই প্রবলেমটা চলছে কি চলছে না আদৌ ক্লিয়ার নয়। যদি কোনো প্রবলেম চলে থাকে ফরওয়ার্ড ব্লক, সিপিআইএম, সিপিআই, আরএসপি, তাহলে অবশ্যই আলোচনার মাধ্যমে সেটা মিটিয়ে নেওয়া উচিত। লোক হাসিয়ে কোনো লাভ নেই। আগামী বিধানসভা নির্বাচন, এটা তো লোকসভা হচ্ছে, 2 বছর পরেই বিধানসভা নির্বাচন হবে, তার জন্য তৈরি হতে হবে। অবশ্যই ফরওয়ার্ড ব্লককে শক্তি বাড়াতে হবে, আরএসপিকে শক্তি বাড়াতে হবে, সিপিআইকে, এইসব যে শরিক দল রয়েছে, এই শরিক দলে যারা রয়েছেন মানে হত্যাকর্তা বিধাতা, তাদেরকে একবার ভাবতে হবে কিভাবে শক্তি বাড়াতে হয়, কি করে সংগঠন শক্তিশালী করতে হয়। সিপিআইএম এর সঙ্গে বসতে হবে। আমি মনে করি সিপিআইএম এর থেকে অনেক কিছু শেখার রয়েছে এই শরিক দলগুলোর। আমি আইএসএফকে নিয়ে বেশি কথা বলবো না, তবে একটা কথাই বলবো যেটা কানে আসছে, নিচুর তলায় কিন্তু রেডি হচ্ছে আইএসএফ কর্মীরা। কারণ আইএসএফ কর্মীরা টিএমসির হাতে আর মার খেতে চাইছে না। আরএসএফ কর্মীরা ভালো মতোই জানে যাদবপুরে যদি টিএমসি জিতে যায়, ভাঙড়ে কিন্তু অবস্থা টাইট হয়ে যেতে পারে সংখ্যালঘু কিছু সম্প্রদায়ের যারা আইএসএফকে সাপোর্ট করে। আপনারা জানেন শওকত মোল্লা, আরাবুল ইসলামের যে দলবল রয়েছে, তারা কিন্তু ছেড়ে কথা বলবে না। এরপরে ভাবতে হবে, কারণ নওশাদ সিদ্দিকী কিন্তু ডেলি যাবে না ওখানে, 1 ঘন্টার জন্য হয়তো মুখ দেখাতে যাবে। তারপরে কি করবে? বামেরা বার্তা দিয়েছে পাশে রয়েছি। বামেরা কিন্তু আপনারা দেখেছেন সৃজন ভট্টাচার্য কখনো কটূক্তি করেনি, খারাপ মন্তব্য করেনি, যেমনটা নওশাদ সিদ্দিকী করে ফেলেছেন অলরেডি। দেখা যাক এরপরে নিচুর তলায় সমঝোতা হয় কিনা। কথা চলছে নিচুর তলা, কারণ বাম আইএসএফ এর মধ্যে তো সমঝোতা হলো না। আর নিচুর তলায় যারা আইএসএফ কর্মীরা রয়েছে তারা চাইছে যে কোনো প্রকারে এই জোট হোক। ভোট কাটাকাটি হলে আখেরে তৃণমূলের সুবিধা হবে, সেটা নিশ্চয়ই নিচুর তলার কর্মী। যাদবপুরে কে বেস্ট প্রার্থী, নিচুর তলার কর্মীরা নিশ্চয়ই ভাববে বসিরহাটে কে বেস্ট প্রার্থী। আর বসিরহাটেও কিন্তু একই অবস্থা, যদি টিএমসি জিতে যায় তাহলে অনেককে হয়তো বাড়ি ছাড়া হতে পারে, যতটা আমি শুনলাম ওখানে গিয়ে। তাই আইএসএফ এর নিচুর তলার কর্মীদের সঙ্গে সিপিআইএম কর্মীরা কথা বলা শুরু করে দিয়েছে। দেখা যাক কতদূর কি হয়। দেখুন, নিরাপদ সর্দার যদি জিতে যায়, ওখানকার যারা মানুষের যা প্রতিক্রিয়া দেখলাম, তাহলে কিন্তু তারা বেঁচে গেল। তাহলে কিন্তু তাদের ঘর ছাড়া হতে হবে, জরিমানা দিতে হবে, তারা কিন্তু ভয়ে। যেটা আগেই বললাম, নওশাদ সিদ্দিকী কিন্তু বারবার ওখানে যাবেন না, 1 ঘন্টার জন্য যাবেন। সংগঠন কিন্তু অতটা শক্তিশালী নয়, টিএমসির সঙ্গে কি পেরে উঠবে প্রশ্ন রয়ে যায়। যাই হোক, এই প্রতিবেদন যেটা বানালাম একটাও আমার কথা নয়, যেটা মার্কেট থেকে কালেক্ট করেছি সেটাই রাখলাম। তাই আইএসএফ কর্মীদের বলবো, আমার প্রতি রাগ দেখিয়ে কোনো লাভ নেই। যেই প্রতিক্রিয়া আমি পাচ্ছি সেটাই দিলাম। টিকটিকি ডাকলো, মানে একটা প্রবাদ আছে না, টিকটিকি ডাকলে সত্যি কথা। সত্যিই যেই প্রতিবেদন রাখলাম সেটা কিন্তু অবশ্যই মার্কেট থেকে কালেক্ট করা প্রতিবেদন। যেই খবরটা নিয়েছি আমি সেই খবরটাই আপনাদের সামনে রাখলাম। মানে নিচুর তলায় কিন্তু একটা সমঝোতা দেখতে চলেছেন। ভালো থাকবেন।